মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যারা এসছো উপস্থিতি দিয়ে দাও, প্রতিদিনের মতো উপস্থিতি দিয়ে দাও চ্যাট বক্সে, যে কেমন? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা এসছো তারা সবাই উপস্থিতি দিয়ে দাও চ্যাট বক্সে, যে ওয়ালাইকুম আসসালাম, উপস্থিতি দিয়ে দাও কেমন? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখন জয়েন করলে সবাই উপস্থিতি দিয়ে দাও চ্যাট বক্সে, যে কেমন? আমরা মূল আলোচনায় এখনই চলে যাব, বেশি সময় নষ্ট করব না এখানে। তো আমরা গত লেকচার পর্যন্ত, অর্থাৎ 6টা লেকচার আমাদের এই পর্যন্ত হয়েছে, সেই 6টা লেকচারে আমরা 7 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছি, তাই না? অধ্যায় 7 গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করেছি। অধ্যায়ের অন্তর্ভুক্ত সব ধরনের প্রশ্নই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তার উত্তর নিয়েও কথা বলা হয়েছে। এখন তোমাদের যদি সেই অধ্যায় সম্পর্কিত অন্য অন্য কোনো জিজ্ঞাসা থাকে, হ্যাঁ, আমাকে একটু জানাও। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব ইনশাল্লাহ। তো তার আগে আমি একটু জানতে চাই যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা অধ্যায় 7 বা গ্যাসীয় বিনিময় নিয়ে। যারা জয়েন করেছো তারা সবাই উপস্থিতি দিয়ে দাও। 2জন এখনো বাকি আছো, উপস্থিতি দিয়ে দাও তোমরা চ্যাট বক্সে যে। আর একটু জানাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম। নওশিন, নওশিন জয়েন করেছো তাই না? আচ্ছা, একটু বলো দেখি, গ্যাসীয় বিনিময় অধ্যায়ে কোনো সমস্যা আছে কিনা তোমাদের, প্রশ্ন উত্তর নিয়ে অথবা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বোঝনি বা আর একটু জানা লাগবে, এমন কোনো অংশ আছে কিনা একটু জানাবে আমাকে এখন। হ্যাঁ অথবা না, কিছু একটা বলো। জানার কিছু আছে? হ্যাঁ অথবা না, একটু জানাও আমাকে, বলো। নাবিলা একটু বলো দেখি। নাবিলা কি শুনতে পাচ্ছো? নাবিলা আছো? জান্নাতারা, নওশিন, তোমরা কি? হ্যাঁ, একটু জানাও তো আমাকে যে তোমাদের কি 7 নম্বর মানে যে চ্যাপ্টারটা আমরা এতদিন আলোচনা করেছি, সেই চ্যাপ্টারে কোনো অংশে কোনো সমস্যা আছে কিনা বা প্রশ্ন উত্তর করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা একটু জানাও তো আমাকে, বলো দেখি। হ্যাঁ অথবা না করলেই হবে। আমরা আচ্ছা, জান্নাত তারাকে জিজ্ঞাসা করছি, বা লাইসা, তোমরা কেউ একজন বলো। লামিসা, লাইসা, তোমরা কেউ একজন বলো যে কোনো সমস্যা আছে কিনা। আছে? লজ্জা পাবার কিচ্ছু নাই, যদি কোনো সমস্যা থাকে একটু জানাবা। আর এখন যদি তোমাদের মনে না আসে তাহলে তোমরা গ্রুপে জানাবা, সেটা নিয়ে আরেকটা ক্লাস হতে পারে যদি সমস্যা থাকে। হ্যাঁ, তাহলে আমরা যারা জয়েন করেছি। মিস আচ্ছা, জি মিস মানে কি, মানে সমস্যা আছে বাবা একটু বলো তো লামিসা। পরে আবার চেক করে পাইলে তখন হ্যাঁ, গ্রুপে জানাবো নে। তাহলে একটু গ্রুপে জানাই দিও, যদি এমন বড় ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আরেকটা ক্লাস হবে সেটা নিয়ে। তা এরপরে কিন্তু আমরা একটা মৌখিক পরীক্ষা নিব, এভাবে জুমেই ওই চ্যাপ্টারের উপর একটা মৌখিক পরীক্ষা হবে, কেমন? তো সময় মানে তোমাদের সাথে ওইভাবে কথা বলা হয়নি, তাই আজকে নতুন একটা চ্যাপ্টার আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা একটু চলে যাই, স্ক্রিন শেয়ার দিচ্ছি।
হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে কিনা একটু জানাবা আমাকে। দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। আচ্ছা, আমরা আসলে অধ্যায়গুলো আমি যেভাবে সিলেক্ট করেছি সেটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, একটু ছোট অধ্যায়গুলো প্রথমে আমরা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, তো জীববিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি, এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমার সাথে আছো। আজকে যে আলোচ্য অধ্যায় সেটা হচ্ছে অধ্যায় 14, তার নাম হলো জীব প্রযুক্তি। আজকে লেকচার নাম্বার হচ্ছে 7, কিন্তু জীব প্রযুক্তি অধ্যায়ের পর্ব হচ্ছে আজকে 1। আর আমি শায়লা পারভীন তোমাদের সাথে আছি। তো আমরা যেই আহ, অধ্যায়টা আলোচনা করব, জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি ইংরেজিতে বলা হয় হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি খুব তোমার মানে উন্নত মানে বায়োলজির একটা উন্নত একটা দিক, কেমন, এবং এটা মানব কল্যাণে ভীষণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং রাখছে। আর জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানের কিন্তু একটা ফলিত শাখা, অ্যাপ্লাইড একটা ব্রাঞ্চ। এবং এই ব্রাঞ্চ সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রথমে কিছু তথ্য, তারপরে আমরা আম, তোমার এর যে কাজ কি করছে সেই সম্পর্কে মূল মানে আলোচনায় যাব, কেমন। তো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, প্রথমেই জেনে নেই যে এই শব্দটি কে উদ্ভাবন করেছেন। প্রথম এই শব্দটি উদ্ভাবিত হয়েছে 1919 সালে। হ্যাঁ, 1919 সালে। এবং এটা যে উদ্ভাবক বা প্রবর্তক যিনি, তার তার নাম হলো কার্ল এরিকি। হ্যাঁ, কার্ল এরিকি এই শব্দটি প্রথম প্রবর্তন করেন। হ্যাঁ, বায়োটেকনোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন। এবং তোমার হলো যে এই যে শব্দটা বায়োটেকনোলজি, হ্যাঁ, এইটা হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। বায়োলজি শব্দ এবং হচ্ছে টেকনোলজি, এই দুটা শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি। তোমরা জানো যে বায়োলজি শব্দের অর্থটা কি? একটু জানাবে আমাকে, তোমরা জানলে বলো দেখি। বায়োলজি শব্দ মানে কি, অর্থ কি বলো তো? জীববিজ্ঞান। এখানে কি আলোচনা করা হয় বলো তো? বায়োলজিতে কি আলোচনা করা হয় বলো? প্রাণীর বিভিন্ন উদ্ভিদ এবং জিনিস প্রাণী নিয়ে। সম্পর্কে, হ্যাঁ, আলোচনা করা হয়। তো বায়োলজি হচ্ছে জীব সম্পর্কে বিশেষ জ্ঞান। এটা এখানে আমরা আলোচনা করি জীব সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে, এখান থেকে আমরা জীব সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করি। আর প্রযুক্তি, টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। তাহলে এই যে বায়োলজি এবং টেকনোলজি, এই দুইটার আন্তঃসম্পর্কিত যে বিষয়টা, বা এই দুইটা সম্পর্কিত হয়ে যে বিষয় উদ্ভাবিত হয়েছে, সেটাই হচ্ছে জীব প্রযুক্তি। হ্যাঁ, জীব প্রযুক্তি। তাহলে আমরা আসলে এটার একটা সংজ্ঞা বের করি, কেমন। এই সংজ্ঞাটা আমাদের বই ঠিক সেভাবে দেওয়া নেই, আমাদের বই যেভাবে দেওয়া আছে সেটা সম্পর্কে আমি বলবো, তবে আমি একটু সাজানো একটা সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করছি। যে জীবন্ত কোনো উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশ বিশেষ, অর্থাৎ উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, কোনো মাইক্রো অর্গানিজম বা অণুজীব হতে পারে, বা অণুজীব, উদ্ভিদ, প্রাণী এদের কোনো অংশ বিশেষ হতে পারে, সেগুলোকে ব্যবহার করে মানব কল্যাণে বা মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন যদি আমরা কোনো উদ্ভিদ, প্রাণী বা অণুজীব বা কোনো দ্রব্য, হ্যাঁ, উৎপাদন করতে পারি, সেই উৎপাদনে প্রয়োগকৃত যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটাই হলো জীব প্রযুক্তি। আমি একটু সহজ করে বলি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, যে আমরা, জি বলো, বলো বাবা, কেউ কিছু বলছো? আচ্ছা, তো আমরা মানে একটু সহজ করে বলি যে আমরা যদি উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের কোনো অংশকে, উদ্ভিদ, প্রাণী, অণুজীবের কোনো অংশকেও যদি আমরা ব্যবহার করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যদি আমরা এই উদ্ভিদ, প্রাণী বা অণুজীব বা তাদের কোনো অংশটাকে যদি আমরা ব্যবহার করি, ব্যবহার করে যদি ওইগুলা দিয়ে যদি আমরা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন কোন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব বা কোনো একটা দ্রব্য, যেটা কিনা মানুষের কল্যাণে আসবে, এমন কিছু তৈরি করতে পারি। হ্যাঁ, এবং সেই তৈরির কাজে যেই প্রযুক্তিটাকে আমরা ব্যবহার করবো, যে টেকনোলজি দিয়ে
এই উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ প্রাণী বা অণুজীবকে তৈরি করব, সেই প্রযুক্তিটাকে আমরা বলবো জীব প্রযুক্তি। তার মানে দেখো এখানে ব্যবহার করা হচ্ছে কাদেরকে? জীবকে। দেখো উদ্ভিদ প্রাণী অণুজীব বা তাদের অংশকে ব্যবহার করা হয়, এই কারণে এটা হচ্ছে বায়োলজি বলা হয়েছে, এর অংশকে নেওয়া হয়েছে বায়োলজি থেকে। আর বায়োলজির অন্তর্ভুক্ত যারা অর্থাৎ জীব, তাদের সাথে টেকনোলজিকে বা প্রযুক্তিকে তাদের কল্যাণে তাদেরকে ব্যবহার করে কিছু একটা তৈরি করার কাজে ব্যবহার করা হয়। বুঝতে পারছো আমার কথাটা, নাকি একটু কঠিন হয়ে গেল বলো দেখি? কথা কি বোঝা গেছে? হ্যাঁ অথবা না কিছু একটা বলো। তোমরা তোমরা কেন রেসপন্স করো না কেন বাবা? তো এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশকে ব্যবহার করা হয় করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের বা যেমন প্রাণী বা উদ্ভিদ বা অণুজীবকে উদ্ভাবন করা হয়। এবং সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। ঠিক আছে, এইভাবে তোমাদের বইয়ে লেখা আছে। তো তোমাদের যেটা ভালো লাগে সেভাবেই তোমরা জীব প্রযুক্তিকে উপস্থাপন করবে। এখানে তোমার হচ্ছে সংজ্ঞা হিসেবে মানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এটা আসে, আবার অনেক সময় প্রয়োগমূলক প্রশ্ন হিসেবেও অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসে। তো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এটা। এরপরে দেখো আমাদের বইয়ে যেভাবে আছে যে এই বিষয়ে আসলে দেখো জীব প্রযুক্তি কিন্তু আমাদের জীবনে অনেক অনেক আগের থেকে আছে। জীব প্রযুক্তিকে আমরা ব্যবহার করি কিন্তু বুঝতে পারি না যে সেটা জীব প্রযুক্তি। অর্থাৎ একটা প্রযুক্তিকে জীবের সাথে সমন্বিত করে আমরা কিন্তু অনেক কিছু আগের থেকেই তৈরি করি, জানো। দেখো এই যে মানব সভ্যতার যে প্রথম দিক, যে উষালগ্ন থেকে জীব প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি কিভাবে? গাজান পদ্ধতির নাম শুনেছো? ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন শুনেছো না তোমরা? যে মদ তৈরি করা হয়, হ্যাঁ, ভাতকে ভাতকে তোমার হচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে, গাজন প্রক্রিয়া যেটাকে বলা হয় বাংলায়, সে তার মাধ্যমে তোমার হচ্ছে যে মদ তৈরি করা, চোলাইকরণের মাধ্যমে যে তোমার বিয়ার তৈরির যে পদ্ধতি, এই যে এই বিষয়গুলো, এগুলো তো আমরা না জেনেই করেছি। যেমন ভাতকে পচিয়ে, এটা হচ্ছে মানে এখান থেকে আমরা মদ মানে এটা কি তোমরা খেয়েছো কখনো? এই যে খেজুরের রস, খেজুরের রস, তারপর হচ্ছে তোমার আহ পান্তা ভাত খেয়েছো? হ্যাঁ না? জি হ্যাঁ, মিস। তাহলে যদি পান্তা ভাতের মধ্যে পানি দিয়ে যদি রাতের বেলা রেখে দেওয়া হয়, দেখবা কেমন যেন একটা হয়, খেলে পরে অনেক বেশি ঘুম পায়। খেয়াল করেছো কিনা? হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে গাজান প্রক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার অনেক অবাধ শ্বসনের মতো। এখানে হচ্ছে ঢেকে রাখা হয়, দেখবা ভাতটাকে। সেই সেইখানে দেখা যায় বা যে কোনো কার্বোহাইড্রেট জাতীয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় যে কার্বোহাইড্রেটকে অক্সিজেনের অনুপস্থিতিতে রেখে দিলে দেখা যায় যে বিভিন্ন ধরনের যে বিক্রিয়া এখানে সম্পাদিত হয় এবং এখান থেকে তোমার ভাতটা কি হয় বা কার্বোহাইড্রেটটা ভেঙে যায়, অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে। হ্যাঁ, অক্সিজেনের অনুপস্থিতিতে সাধারণত এটা হয় যে গাজন প্রক্রিয়াতে। এবং এই যে অ্যালকোহল তৈরি হয়, সে অল্প অ্যালকোহল উৎপাদন হয় যে ভাতটাকে যখন আমরা তোমার হচ্ছে পান্তা হিসেবে খাই। তো এই অ্যালকোহলটার কারণেই কিন্তু আমাদের ঘুম ঘুম পায়। হ্যাঁ। তারপরে দেখো চোলাইকরণের কথা আমি বলেছি, ব্রিউইং, এটা হচ্ছে তোমার হলো বিয়ার তৈরির যে পদ্ধতি বা বিয়ার বিজনেসের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে চোলাইকরণ বা ব্রিউইং। তো এই যে পদ্ধতিগুলা, এগুলা কিন্তু আগে যেভাবে ব্যবহার করা হতো সেগুলা কিন্তু তোমার ইয়ে না, অতটা বুঝে করা হতো না প্রথমে। তারপরে বুঝতে পারলো যে এভাবে তৈরি হয়, তখন সেটাকে তোমার মানুষ কাজে লাগানো আরম্ভ করলো। হ্যাঁ, প্রায় ৮,০০০ বছর আগে থেকে এই জিনিসগুলা কিন্তু হয়ে আসছে। এছাড়া আরো উদাহরণ আছে, আমি কিছুক্ষণ পরে তোমাদের সামনে উপস্থাপন করব। তাছাড়া দেখো এই যে এগুলো ছিল আগেকার কথা, যা আগে মানুষ করতো এভাবে করে, জীব প্রযুক্তিকে ব্যবহার করতো। কিন্তু 1863 সালে তোমরা জানো গ্রেগর জোহান ম্যান্ডেলকে চেনো? ম্যান্ডেলের নাম শুনেছো কিনা একটু বলো আগে। নাবিলা, জি মিস। শুনেছো না? আচ্ছা নাবিলা কেন, বাকি সবাই একটু কথা বলো। হ্যাঁ, আমার মনে হয় আমার সামনে কেউ নাই, তখন এভাবে বোঝাতে আর ভালো লাগে না, কেমন? 1863 সালে গ্রেগর জোহান ম্যান্ডেল কৌলিন তত্ত্ব, বাংলায় বলা হয়, আর সেটা হচ্ছে জেনেটিক্স, জেনেটিক্স এর সূত্র আবিষ্কার করেন। হ্যাঁ, এই যে জেনেটিক্স এর সূত্র আবিষ্কার, এরপর থেকে কিন্তু জীব প্রযুক্তি অনেকটা আগায় গেছে। হ্যাঁ, এই যে মানে সূত্রগুলোকে কাজে লাগিয়ে
জীব প্রযুক্তিকে অনেকটা আগানো সম্ভব হয়েছে। এটাই হলো প্রথম ধাপ, যখন আর কি তোমার উন্নতির পথ যখন অনেক দ্রুত আগানো আরম্ভ করলো মানুষ। কেমন, কোন ক্ষেত্রে উন্নতি? জীব প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি বা সামনের দিকে এগিয়ে যাওয়া। এছাড়া 1953 সালে, হ্যাঁ এটা তো 1863, 1953 সালে ওয়াটসন এবং ক্রিক কর্তৃক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার হয়েছে। তোমরা জানো ডিএনএ তো চিনো তোমরা, তাই না? ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, এই মডেল তৈরি করলেন। সেই মডেল তৈরির পরে কিন্তু এই যে আধুনিক জীব প্রযুক্তি, মানে এখনকার যে অবস্থা, সেই অবস্থায় আসতে পারলো। মানে তোমার ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের পর এই প্রযুক্তি আরো বেশি এগিয়ে গেল। কেমন, এই ধারাবাহিকতাটা আস্তে আস্তে করে এই গ্রেগর জোহান মেন্ডেলের তোমার জেনেটিক্সের সূত্র আবিষ্কার, এছাড়া ডাবল হেলিক্স মডেল আবিষ্কার, এই দুইটা জেনেটিক্স এর বা সরি জীব প্রযুক্তির আগানোর ক্ষেত্রে বা আধুনিকতার ক্ষেত্রে বড় ধরনের অবদান রেখেছে। আমার কথা কি বুঝতে পেরেছো? এখানে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রগুলো জীব প্রযুক্তিকে আধুনিক ধারায় আনতে সহায়তা করেছে। কেমন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা ক্ষেত্র কিন্তু এই ক্ষেত্রে অবদান রেখেছে। হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো বিষয়। এছাড়া আমরা একটু দেখি জীব প্রযুক্তির কিছু উদাহরণ আমাদের সামনে আমরা এখন দেখতে পাবো। একটা হচ্ছে দই তৈরি করা, এটার সাথে তোমরা সবাই পরিচিত, যদিও আমাদের বই এটা লেখা নাই, কিন্তু আমি তোমাদের সামনে এটা উপস্থাপন করলাম বোঝানোর জন্য। দই তৈরি, হ্যাঁ, এই যে দইয়ের মধ্যে দইয়ের বীজ দিয়ে দেওয়া হয়, আগের তৈরি দইকে অল্প একটু দিয়ে তারপরে দুধটাকে গরম করে তার মধ্যে মানে আগেকার তৈরি দই একটু দিয়ে দেওয়া হয়, এবং প্রসেসটা তোমরা অনেকেই জানো। দেখবা যে কি মানে সারা রাত একটা গরম জায়গায় রেখে দিয়ে ঢেকে রেখে দিলে পরবর্তীতে দেখা যায় দুধটা দই হয়ে গেছে। এটা কিন্তু একটা জীব প্রযুক্তির অংশ, এটাও টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। কেমন, এরপরে দেখো অ্যালকোহল তৈরির কথা আমরা কিছুক্ষণ আগেই বলেছি, যদিও বইয়ে অ্যালকোহল তৈরির কথা বলে নাই, বলেছে হলো গাঁজান প্রক্রিয়া। তো এই যে অ্যালকোহল তৈরি, তারপর তোমার যে বিয়ারের কথা বলেছি, সেই ক্ষেত্রে কিন্তু গাঁজান চোলাইকরণ পদ্ধতিগুলো আমাদের কাজে লাগে। এগুলো সবই কিন্তু তোমার জীব প্রযুক্তি। হ্যাঁ, এছাড়া এই যে তোমরা বায়োগ্যাসের কথা ছোটবেলা থেকেই পড়েছো কিনা একটু জানাও তোমাকে। জি মিস। জি হ্যাঁ, মিস। তাহলে এই যে পচনশীল জৈব বস্তু থেকে যে বায়োগ্যাস তৈরি করা, এই যে পদ্ধতিটা, এই টেকনিকটা, এগুলো কি টেকনোলজি? আর কাকে কাজে লাগানো হয়েছে? এই যে পচনশীল জৈব বস্তু, এগুলো তো সব বায়োলজির অন্তর্ভুক্ত, তাই না? জীব না, উদ্ভিদ, প্রাণী, মাইক্রো অর্গানিজম, এগুলোই তো এই কাজে আসছে। তাহলে এই দুইটা সমন্বিত রূপেই আমরা কিন্তু বায়োগ্যাস উৎপাদন করতে পারছি, টেকনোলজিকে ব্যবহার করছি আমরা বায়োলজিতে। তাহলে এই বায়োগ্যাস উৎপাদনও কিন্তু এক ধরনের বায়োটেকনোলজি, যেটা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। এটাও কিন্তু আমরা অনেক আগে থেকেই বায়োগ্যাস উৎপাদন করে আসছি। আর এখন যেগুলো হচ্ছে সেটা তোমরা এই মানে আজকের ক্লাসেও কিছুটা আমরা জানবো। তো এখন যেগুলো হচ্ছে তার মধ্যে একটা উদাহরণ আমি উপস্থাপন করেছি, যে গবেষণাগারে ছোট একখণ্ড ভাজক টিস্যু থেকে হাজার হাজার চারা উৎপাদন করা। তোমরা বলতে পারবা এটা কোন পদ্ধতি? তোমরা কি জানো এই সম্পর্কে কিছু? তোমরা টিস্যু কালচারের নাম শুনেছো? জি মিস। শুনেছো? আচ্ছা, আমাদের বইয়েই আছে এই অধ্যায়ে টিস্যু কালচার সম্পর্কে আমরা অনেক তথ্য জানবো। তো গবেষণাগারে ছোট একখণ্ড ভাজক টিস্যু থেকেই কিন্তু আমরা এই টিস্যু কালচারের মধ্য দিয়ে হাজার হাজার চারা উৎপাদন করতে পারি। তো এই টিস্যু কালচার প্রযুক্তিটা কিন্তু জীব প্রযুক্তির একটা অংশ। হ্যাঁ, এটা সম্পর্কে আজকে ইনশাল্লাহ জানবো আমরা। আর তারপরে দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু একেবারে আধুনিক একটা জীব প্রযুক্তির অংশ। হ্যাঁ, এটা 1970 সালে জিন প্রকৌশল যখন উদ্ভাবন হলো, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখন উদ্ভাবন হলো, তারপরে কিন্তু আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা শিখেছি। এই বিষয়টাও আমাদের এই চ্যাপ্টারেই আছে, আমরা পরে জানবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে জীব প্রযুক্তি সম্পর্কে জানলাম বা বায়োটেকনোলজি, সেটার উদাহরণ এখানে যে 5টা দিয়েছি, প্রথম 2টা একেবারে আদি, 8,000 বছর আগে থেকে আমরা এগুলো মোটামুটি করে আসছি। তারপরে আসছে পচনশীল জৈব বস্তু থেকে যে বায়োগ্যাস তৈরি, আর একদম আধুনিক যে বায়োটেকনোলজি, তার মধ্যে পড়ছে হচ্ছে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল, যার অন্তর্ভুক্ত হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো?
জি মিস। জি মিস। আচ্ছা আচ্ছা, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেটাই তোমরা দেখবা, সেখানে সেটা গুছালে আমি যেভাবে উপস্থাপন করলাম সেটাই পাবা যদি গুছিয়ে লেখো। হ্যাঁ, তো এখন আমরা জানবো হচ্ছে এই যে একেবারে আধুনিক যে বায়োটেকনোলজির একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ টিস্যু কালচার, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আমাদের বইয়ের অংশটুকু দেখবো যে তাই সেখানে কিভাবে এটাকে উপস্থাপন করা আছে। হ্যাঁ, সেটা একটু দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ থাকে। হ্যাঁ, টটিপটেন্ট স্টেম কোষ থাকে, এবং এই স্টেম কোষ থাকায় কি হচ্ছে জানো, এটা থাকায় তোমার হচ্ছে এর প্রায় যে কোনো অংশ থেকেই, মানে উদ্ভিদের যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব হচ্ছে। আর এটি টিস্যু কালচারের মূলনীতি। টিস্যু কালচারের মূলনীতি তাহলে কি? মূলনীতি হচ্ছে যে উদ্ভিদের যে কোনো অংশ থেকে আরেকটা হুবহু পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্ম দেওয়া। এটা কিন্তু আমাদেরকে আলাদাভাবে মনে রাখতে হবে, এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। আমি একটু কি বলবো, টটিপটেন্ট কোষ সম্পর্কে একটু জানাবো তোমাদেরকে। টটিপটেন্ট কোষটা কি? জি মিস। এই যে জি টটিপটেন্ট মিস। স্টেম কোষ, যেখান থেকে যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি উদ্ভিদ জন্মানো সম্ভব, এটা কেন এরকম হচ্ছে? এটা একটা বিশেষ ধরনের স্টেম কোষ। হ্যাঁ, এই কোষগুলো, এদের ক্যাপাসিটি আছে যে তোমার হচ্ছে নিজের থেকেই হ্যাঁ নতুন কোষ উদ্ভাবন করা। মানে একটা কোষ থেকে তোমার হচ্ছে বিভাজন হয়, এরা খুব সহজেই বিভাজিত হয়ে তোমার একটা মানে কি বলবো তোমাদেরকে, যে একেবারে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি পর্যন্ত এরা বিভাজিত হয়ে, মানে নর্মাল একটা সেল, কিন্তু সব কোষ থেকে তার ভ্রূণ হতে পারে না। কিন্তু টটিপটেন্ট স্টেম কোষগুলো এমন হয়, স্টেম সেলগুলো এমন হয় যে তারা নিজেরা বিভাজিত হয়ে তোমার একেবারে তোমার যে প্রাইমারি যে, মিস। কি, সরি, বলো বলো। মিস, আপনাকে শুনতে পাই না এতক্ষণ। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছে? জি মিস। জি জি মিস। হ্যাঁ, মিস। তোমার একটু সমস্যা আছে কানেকশনে, একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বলছিলাম যে টটিপটেন্ট সেলের কথা, যে এর এমন একটা ক্ষমতা আছে যে এ নিজের থেকে সেল ডিভিশনের মাধ্যমে হ্যাঁ তোমার হচ্ছে ডেভেলপ করতে পারে কি, হ্যাঁ, একটা জার্ম সেল, এমন একটা কোষে পরিণত হতে পারে যে তোমার হচ্ছে এরা পরবর্তীতে সেই কোষ বিভাজিত হয়ে হয়ে দেখা যায় যে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করে, বা ভ্রূণের ভিতরে অবস্থিত যে তোমার হচ্ছে প্লাসেন্টা বা তোমার এটা বা অমরা, নাম শুনেছো? অমরা মানে হচ্ছে ভ্রূণ বা ডিম্বকের মধ্যে যে ধরনের অংশগুলো তৈরি হয়, সেই অংশগুলো তৈরি করতে পারে টটিপটেন্ট স্টেম কোষ। টটিপটেন্ট নর্মাল যে কোষগুলো আছে তারা কিন্তু বিভাজিত হয়ে নিজের মতো কোষ তৈরি করে, তাই না? উদ্ভিদের অঙ্গ অঙ্গে যে ডেভেলপমেন্ট বা বিকাশের জন্য এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। কিন্তু টটিপটেন্ট সেল হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের স্টেম কোষ, যেগুলো কিনা পরবর্তীতে বিভাজিত হয়ে একদম নতুন ধরনের তোমার কোষে পরিণত হয় বা অংশ তৈরি করতে পারে, যেমন এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করতে পারে। অন্যান্য কোনো কোষ কিন্তু এরকম পারে না। তাহলে উদ্ভিদের বিভিন্ন অংশে এই ধরনের কোষগুলো আছে বলেই আমরা কিন্তু টিস্যু কালচার করতে পারি উদ্ভিদ থেকে খুব সহজেই। ঠিক আছে, এবং এটাই হচ্ছে মূলনীতি। আচ্ছা, সাধারণত আমরা জানি যে মানে টিস্যু কি? টিস্যু হচ্ছে যে এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টি, তাই না? এটা হচ্ছে টিস্যু বা কলা। এবং এই কোষ সমষ্টি, এই একগুচ্ছ কোষ, এদের উৎপত্তি সাধারণত একই হয়, মানে অভিন্ন, এক জায়গা থেকে উৎপত্তি লাভ করে, এবং এরা সম্মিলিতভাবে কিন্তু একই কাজ করে থাকে। তোমরা তো টিস্যুর সংজ্ঞা আগেই জেনেছো না? বলো দেখি, জেনেছো কিনা? জি মিস। হ্যাঁ, তাহলে এই টিস্যু তৈরি হয়, যে টিস্যু কালচারের আলোচনায় যেহেতু আমরা যাব, এই কারণে তোমাদের বইয়ে এভাবে করে টিস্যুর সংজ্ঞা দিয়ে দিয়েছে। তাহলে আমরা টটিপটেন্ট সেল সম্পর্কে জানলাম, টিস্যু সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো টিস্যু কালচার কি। একটা টিস্যুকে, এই যে টিস্যুর কথা বললাম আমরা, এই একটা টিস্যুকে জীবাণুমুক্ত কোনো যদি পুষ্টিবর্ধক কোনো মিডিয়াম, মানে হলো যে এমন একটা মিডিয়ামে রাখবো, বা এমন একটা এটা সাধারণত আমরা মিডিয়াম সম্পর্কে কিছুক্ষণ পরেই জানবো, এমন একটা মিডিয়ামে রাখবো যেখানে পুষ্টি উপাদানগুলো দেওয়া থাকবে, এমন জায়গায় আমরা একটা টিস্যুকে রাখবো। হ্যাঁ, এবং রেখে সেই টিস্যুটাকে বাড়াবো,
বা বর্ধিতকরণ করব এবং পরবর্তীতে সেখান থেকে এক বা একাধিক হ্যাঁ চারা গঠন হবে। এই যে বর্ধিতকরণ প্রক্রিয়া, এই যে টিস্যুটাকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মাধ্যমে রেখে বা নর্মাল যে আমরা মাটিতে জন্মাই বা পানিতে জন্মাই সেভাবে টিস্যুকে না রেখে আমরা একটা পুষ্টিবর্ধক মিডিয়ামে রেখে যদি বাড়তে দেই, হ্যাঁ, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো টিস্যু কালচার। আমরা কি বুঝতে পেরেছি টিস্যু কালচার কি? টিস্যুকে আমরা জি কালচার মিস। করব একটা মিডিয়ামে, হ্যাঁ, বিশেষ একটা জায়গায় রেখে একে বর্ধিত করব বা একে বাড়তে দিব। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে টিস্যু কালচার। তাহলে আমরা দেখি যে টিস্যু কালচার কি। টিস্যু কালচারের সংজ্ঞাটা আমরা এভাবে লিখবো যে একটা টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়াম, যেটাকে আমরা বলতে পারি নিউট্রিয়েন্ট মিডিয়াম, সেখানে বর্ধিত করার যে প্রক্রিয়া সেটি হলো টিস্যু কালচার। এখন উদ্ভিদ বিজ্ঞানে একটা অপেক্ষাকৃত নতুন শাখা হচ্ছে টিস্যু কালচার। এবং এই যে টিস্যু কালচার, হ্যাঁ, উদ্ভিদ টিস্যু কালচারে উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অংশ বিশেষ তো নেওয়া হয়, পুরা উদ্ভিদকে তো নেওয়া হয় না, উদ্ভিদের একটা অংশ নেওয়া হয়। ঠিক আছে? সেই উদ্ভিদের অংশগুলো কি কি হতে পারে? পরাগরেণু হতে পারে, পরাগরেণুকেও কালচার করতে পারে, শীর্ষ বা পার্শ্বমুকুল হতে পারে, পর্ব হতে পারে, মূলের একটা অংশ হতে পারে। এগুলোকে কিন্তু আমরা টিস্যু হিসেবে ধরে এটাকে কালচার করতে পারি টিস্যু কালচার প্রক্রিয়ায়। হ্যাঁ, এবং কোন নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে আমরা জীবাণুমুক্ত অবস্থায় এই অংশগুলোকে আমরা কালচার করতে পারি টিস্যু কালচারের সময়। মিডিয়াম গুলোতে পুষ্টি এবং বর্ধনের জন্য প্রয়োজনীয় সব উপাদান দেওয়া থাকে। যেখানে এদেরকে বাড়তে দেওয়া হবে সেই মিডিয়ামের মধ্যে সবকিছু দেওয়া থাকবে, না হলে ওই টিস্যুটা কেমন করে টিস্যুর কিভাবে বৃদ্ধি হবে বলো? তো টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশকে আমরা পৃথক করি, যেমন পরাগরেণু, শীর্ষমুকুল আমরা যেগুলো দেখলাম, যেই অংশটা আমরা উদ্ভিদ থেকে পৃথক করব টিস্যু কালচারের উদ্দেশ্যে, হ্যাঁ, সেই অংশটাকে আমরা বলবো এক্সপ্ল্যান্ট। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? টিস্যু কালচার করার জন্য বা টিস্যু কালচারের উদ্দেশ্যে আমরা উদ্ভিদ থেকে যে অংশটাকে নিব সেই অংশটাকে আমরা বলবো এক্সপ্ল্যান্ট। তাহলে বলো তো এখানে এই জায়গাটার মধ্যে এক্সপ্ল্যান্ট কোনগুলা? বলো, এক্সপ্ল্যান্ট কোনগুলা এখানে? নাবিলা? মিস পরাগরেণু, শীর্ষমুকুল, হ্যাঁ, পরাগরেণু, শীর্ষমুকুল, পর্ব, মূলাংশ, উদ্ভিদের এই অংশগুলো যেগুলোকে আমরা টিস্যু কালচারে কাজে লাগাই তাদেরকে আমরা বলবো এক্সপ্ল্যান্ট। তাহলে আশা করি তোমরা এক্সপ্ল্যান্ট সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমরা আসল জায়গায় চলে যাব, টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহ। এটা বড় প্রশ্ন হিসেবে, প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে আসে। হ্যাঁ, এবং একেবারে হরহামেশাই এই প্রশ্নটা আসে বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, এটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, জানতে হবে, এবং কিভাবে ছোট করে লিখবো সেটাও বুঝতে হবে, কেননা অল্প সময়ের মধ্যে আমাদের এই উত্তরটা দিতে হয় একটা ছবি, চিত্র সহ। তো আমরা চিত্র দেখতে পাচ্ছি, আমাদের পাঠ্যপুস্তকে এই চিত্রটা আছে, কিন্তু আমি এটাকে দুই ভাগে বিভক্ত করে উপরের অংশটা তোমাদের সামনে দেখাচ্ছি, কারণ এতটুকু অংশ এখন আমরা প্রথমে অনেকগুলো স্টেপে প্রযুক্তির বা ধাপগুলো আছে। এখানে তোমাদের বই আছে 5টা ধাপে এখানে বিভক্ত করে উপস্থাপন করা হয়েছে। প্রথম ধাপটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন, মানে যেই উদ্ভিদটা থেকে আমরা তোমার হচ্ছে নিব, এক্সপ্ল্যান্ট নিব, সেটার জন্য আমরা কি করব, একটা উদ্ভিদ নির্বাচন করব। এই উদ্ভিদটা কেমন হবে? উন্নত গুণ সম্পন্ন, স্বাস্থ্যবান, হ্যাঁ, এবং রোগমুক্ত। হ্যাঁ, এই উদ্ভিদটাকে আমরা বেছে নিব। এই উদ্ভিদটাকে আমরা কি বলবো বলতো? মাতৃ উদ্ভিদ। বুঝতে পেরেছো? যেই উদ্ভিদটা থেকে আমরা এক্সপ্ল্যান্ট বা অংশ নিব তাকে আমরা বলবো মাতৃ উদ্ভিদ। তাহলে এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। ঠিক আছে? এই মাতৃ উদ্ভিদ থেকে দেখো ছোট্ট পাতার একটা অংশকে নিয়েছে, দেখো নমুনা টিস্যু, যেই টিস্যুটাকে আমরা কালচার করব। এইটা নেওয়া হয়, মানে এক্সপ্ল্যান্ট নেওয়া হয়। তো এক্সপ্ল্যান্ট নেওয়ার আগে এখানে দ্বিতীয় ধাপে যেটা করা হয় সেটা একটু বলি, আবাদ মাধ্যম তৈরি করা হয়। অর্থাৎ এই এক্সপ্ল্যান্টটাকে, নমুনা টিস্যুটাকে যে আমরা নিয়ে কোথাও রাখবো, যেটাতে বৃদ্ধি ঘটাবো, সেই জিনিসটা আমাদেরকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে আবাদ মাধ্যম। তো আমরা এখানে চিত্রে দেখতেই পাচ্ছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় যে পুষ্টি বা ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ, হ্যাঁ, এইগুলো যে দরকার উদ্ভিদের বৃদ্ধির জন্য, সেই উপাদানগুলোকে নিব এবং এই মাধ্যমটাকে কঠিন মাধ্যম করার জন্য, অর্থাৎ লিকুইড যেন না থাকে, এই মাধ্যমটা যে গোলাপি রঙে চিহ্নিত যে অংশটা, সেটা হচ্ছে সেই মাধ্যম বা মিডিয়ামটা। এই মাধ্যমটা প্রায় কঠিন বা সেমি সলিড আর কি, পুরা সলিড না,
আমাদের হাতে একদম সময় নাই, 9 মিনিট আছে, আমরা একটু দেখি যে কঠিন মাধ্যম, প্রায় কঠিন মাধ্যম তৈরি করার জন্য জমাট বাঁধার উপাদান এটার মধ্যে দিব। যেহেতু এই যে পুষ্টি উপাদান, ভিটামিন, ফাইটোহরমোন এগুলা লিকুইড হিসেবে দিব, এটাকে জমাট বাঁধানোর জন্য আমরা এগার কে ব্যবহার করি। এগার একটা উপাদান যা দিলে জিলাটিনের মতো, হ্যাঁ, সেটাকে দিলে মাধ্যমটা প্রায় কঠিন হয়ে আসে। হ্যাঁ, তো সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যমটা আমরা তৈরি করে নিলাম। এই দেখো কোথায় রেখেছি, পেট্রি ডিশের মধ্যে। এটাকে বলা হয় পেট্রি ডিশ। কেমন, পিরিচের মতো একটু উঁচু, গভীরতা আছে একটু বেশি, সেটা হচ্ছে পেট্রি ডিশ। তাহলে আমরা কি করলাম, আমরা মাতৃ উদ্ভিদটাকে শনাক্ত করলাম এবং এই মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্ল্যান্ট নিয়ে কোথায় রাখবো, মিডিয়াম তৈরি করলাম, সেই মিডিয়ামটা তৈরি করে ফেললাম। এরপরে আমরা জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা করব। ওই যে মিডিয়ামটা, আবাদ মিডিয়াম যেটা তৈরি করলাম সেটাকে জীবাণুমুক্ত করতে হবে না? জীবাণু থাকলে তো টিস্যুটা ওখানে তৈরি করা যাবে না। হ্যাঁ, তাহলে সেটা এটাকে জীবাণুমুক্ত করবো। তো আবাদ মাধ্যমকে কাচের পাত্রে, যেমন টেস্ট টিউব হতে পারে, কনিক্যাল ফ্লাস্ক হতে পারে, হ্যাঁ, সেখানে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করব। এটা এখানে আঁকা নাই, ধরো এইটাকে তো এইভাবে করে জীবাণুমুক্ত করা যাবে না, এটার মুখটা বন্ধ করতে হবে। তাহলে এই ধরনের কনিক্যাল ফ্লাস্কে নিতে পারি। টেস্ট টিউবেও তোমরা চেনো, আশা করি টেস্ট টিউব চেনো না, কেন কিনা? জি মিস। হ্যাঁ, টেস্ট টিউবের জি। মধ্যে অথবা তোমার এরকম কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা এই মাধ্যমটাকে ভরবো। হ্যাঁ, এখানে কিন্তু এটা দেখায় না, এটা অন্য জিনিস দেখাচ্ছে, কিন্তু আমি একটু বলি তোমাদের সুবিধা হবে বুঝতে। এই জায়গাটায় ভরে আমরা এটাকে তুলা দিয়ে বা ছিপি দিয়ে মুখটা বন্ধ করে দিব। এবং এক ধরনের বিশেষ যন্ত্র আছে যার নাম অটোক্লেভ। এই অটোক্লেভ যন্ত্রে আমরা এটাকে নিয়ে মানে এই কনিক্যাল ফ্লাক্সটাকে রাখবো এবং সেই যন্ত্রে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখবো, 15 বায়ুমণ্ডলীয় চাপে রাখবো, রেখে 20 মিনিট এটাকে দিব অটোক্লেভে। অটোক্লেভে দিলে এটা জীবাণুমুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তারপর কাচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা, নির্দিষ্ট আলোতে রাখবো, তাপমাত্রা হবে 25+2 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27 এর মতো তাপমাত্রা সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটা কক্ষে আমরা এটাকে বর্ধনের জন্য রেখে দেবো। তার মানে প্রথমে আমরা জীবাণুমুক্ত করলাম, এরপরে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ন্ত্রিত তাপমাত্রা আলো থাকবে এমন একটা কক্ষের মধ্যে এটাকে রেখে দেব। হ্যাঁ, এই পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু, এই দেখো মানে এটা কিন্তু জীবাণুমুক্ত মাধ্যম। সেইটার মধ্যে আমরা যেই অংশটা পড়লাম সেটা কিন্তু এখানে ছবিতে দেয়া নাই। সেই অংশটা, সেই রকম জীবাণুমুক্ত মাধ্যমের মধ্যে আমরা এই নমুনা টিস্যুটাকে দিব। হ্যাঁ, দেওয়ার পরে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজন হবে। এই দেখো বারবার বিভাজিত হয়েছে, এটা এখানে ছোট্ট একটা সবুজ অংশ দেখছো টিস্যু, সেই টিস্যুটা বারবার বিভাজিত হচ্ছে, কেননা এখানে খাওয়া, হ্যাঁ, এখানে হরমোন সব পেয়েছে তারা। তো সেইখানে এরা বারবার বিভাজিত হয়ে সরাসরি অণুচারা তৈরি করবে। অণুচারা কি? অণুচারা হচ্ছে চারা, ছোট ছোট চারা, প্রাথমিক অবস্থার চারা, প্ল্যান্টলেট এটাকে বলা হয়। তো সেই অণুচারা তৈরি হয় বা ক্যালাস তৈরি হয়। প্রথমে আসলে ক্যালাস তৈরি হয়, প্রথমে এই আবাদ মাধ্যমে এভাবে করে ক্যালাস তৈরি হয়। ক্যালাসটা কি? ক্যালাস হচ্ছে যে অবয়বহীন, মানে স্ট্রাকচারটা নির্দিষ্ট কোনো গঠন নাই, সেরকম টিস্যু মন্ড, অনেক টিস্যু একত্রিত হয়ে একটা আকার আকৃতি নির্দিষ্ট নাই এমন একটা মন্ড তৈরি হবে বা একত্রিত হয়ে একটা অংশ তৈরি হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্যালাস। হ্যাঁ, ক্যালাস। এই ক্যালাসটা তৈরি হওয়ার পরে পরবর্তী অংশে দেখবো আমরা যেটা তোমার হচ্ছে অণুচারা তৈরি করে। এই টিস্যু মন্ডল থেকে পরবর্তী সময়ে পর্যায়ক্রমিক ভাবে একাধিক অণুচারা উৎপন্ন হয়। আমরা পরবর্তী অংশে দেখছি যে অণুচারা তৈরি হয়েছে এখানে। অণুচারা তৈরির জন্য আবার ক্যালাস থেকে আলাদা করা কোষ, মানে ক্যালাস থেকে আমরা কোষকে আলাদা আলাদা করব, এটাকে ভাগ করব, ভাগ করে এখানে রাখবো, দেখবো যে এক একটা কোষ থেকে এক একটা অণুচারা তৈরি হচ্ছে। এতটুকু কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। জি হ্যাঁ, মিস, বুঝেছি। আচ্ছা। এরপরে দেখো মূল উৎপাদন মাধ্যমে স্থানান্তর। হ্যাঁ, এই যে সমস্ত উৎপাদিত চারা গাছ, এই যে অণুচারাগুলো যদি মূল উৎপন্ন না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূল উৎপন্ন হয়ে যায়, আর অনেক ক্ষেত্রে দেখা যায় মূল উৎপাদন হয় না। তো যদি মূল উৎপাদন না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, আরেকটা চিত্র দেখি। এই চিত্রের নিচের অংশটুকু হচ্ছে এটা, এই যে এইখান থেকে মূল উৎপাদন দেখো এখানে অণুচারাতে হয় নাই, ফলে আমরা কি করব, এটাকে একটা নির্দিষ্ট উচ্চতা লাভের পর, অর্থাৎ একটু বড় হওয়ার পরে এটাকে আমরা বিটপ গুলোকে বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় আমরা এই যে মূল উৎপাদনের জন্য মানে আবাদ মাধ্যম, নতুন একটা আবাদ মাধ্যমে দিলাম। সেই আবাদ মাধ্যম বা এই যে এখানে যে আমরা এখানে দেখছি আবাদ মাধ্যমটা, এখানে কিন্তু মূল উৎপাদনের জন্য বিশেষ কিছু উপাদান দেওয়া থাকে। তার মানে যদি অণুচারার মধ্যে মূল উৎপাদিত না হয় তাহলে আমরা এটাকে আবার
আলাদা একটা কনিক্যাল ফ্লাক্স বা কোনো একটা পাত্রে দিব যেখানে কিনা আবাদ মাধ্যমে মূল উৎপাদনের ব্যবস্থা থাকবে। এতটুকু বুঝেছো? বুঝেছো? জি মিস। আচ্ছা, এখন দেখো প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। এই যে মূল উৎপাদনকারী আবাদে দেওয়ার পরে এটা কিন্তু মূল উৎপাদন হয়ে গেছে। মূলযুক্ত চারা গাছগুলোতে পানিতে ধোয়া হয়, এই যে বড় হচ্ছে, দেখো মূল উৎপাদনের পরে একটু বড় হতে হবে, না হলে এটাকে বের করা যাবে না। হ্যাঁ, তো চারাগুলোকে, এই মূল উৎপাদিত চারাগুলোকে যখন একটু বড় হয় তখন পানিতে ধোয়া হয়, এই আবাদ মাধ্যম থেকে উঠিয়ে পানিতে দেওয়া হয়। ঠিক আছে, এখানে কি করা হয়, কি বলছিলাম, যে মাটি এই যে ধুয়ে এগার মুক্ত করা হয়। মানে এখানে তো এগার দেওয়া ছিল কঠিন হওয়ার জন্য, সেই মানে এটাকে ঝেড়ে পানিতে ধুয়ে ফেলা হয়। তারপরে ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রের মধ্যে স্থানান্তর করা হয়। হ্যাঁ, এইটাকে পরবর্তীতে ধুয়ে ছোট ছোট টবের মধ্যে এটাকে দেওয়া হয় যেখানে মাটি থাকে। পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। অর্থাৎ এরা তো একেবারে রুমে ছিল, একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট বায়ুচাপে এরা ছিল। তো এইগুলোকে প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য প্রথমে ছোট ছোট টবে লাগানো হয় মাটি দিয়ে, এবং টবে লাগানোর পরে এগুলোকে মাঝে মাঝে ঘরের বাইরে বের করা হয়। অল্প রোদ আছে, মানে তাপমাত্রার পরিবর্তন যেন তারা সহ্য করতে পারে, সেই অবস্থায় বারবার নেওয়া যায়, মানে বারবার বাইর করা হয়, বারবার রুমের মধ্যে ঢুকানো হয়, এভাবে করা হয়। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব এবং সবল হয়ে যখন উঠবে, প্রাকৃতিক পরিবেশের সাথে মোটামুটি খাপ খাওয়ানো যখন শিখবে, তখন সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের মাটিতে তখন টব থেকে লাগিয়ে দেওয়া হয়। এতটুকুকে বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। জি মিস। এটাই হচ্ছে তোমার টিস্যু কালচার পদ্ধতি, ধাপগুলো 5টা ধাপে বিভক্ত করে এটাকে দেখানো হয়েছে। এই যে পুরা ছবিটা তোমাদের পাঠ্যপুস্তকে এইভাবে দেওয়া আছে, দেখো এই যে মাতৃ উদ্ভিদ তোমার হচ্ছে তোমার নির্বাচন করা, হ্যাঁ, তারপরে তোমার নমুনা টিস্যু সেখান থেকে নেওয়া, তার আগে হচ্ছে আবাদ মাধ্যম তৈরি করা, আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করে সেইটার মধ্যে তোমার নমুনা টিস্যু বা এক্স প্ল্যান্টকে দেওয়া হয়। এরপরে এটা বিভাজিত হতে থাকে, ক্যালাস তৈরি করে, ক্যালাস থেকে আবার অংশ বিশেষ নিয়ে অনুচারা গঠনের জন্য আলাদা জায়গায় দেওয়া হয়। সেখানে যদি মূল উৎপাদন না হয় সেই ক্ষেত্রে আবার অনুচারাকে মূল উৎপাদনের জন্য আলাদা মাধ্যমে দেওয়া হয়, সেখান থেকে আবার বা তাকে বড় করা হয়। মূল উৎপাদিত হওয়ার পর তারা বড় হয়ে এমন অবস্থায় আসলো, তারপর তাকে ছোট ছোট টবের মধ্যে মাটির মধ্যে গেঁথে দেওয়া হয় এবং বা লাগানো হয় এবং প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এরপরে এটাকে এরা যখন সবল স্ট্রং হয়ে যায় তখন এদেরকে একদম প্রাকৃতিক পরিবেশে দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে টিস্যু কালচার প্রক্রিয়া। কোনো সমস্যা থাকলে বলো, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আমরা বাড়ি কাজ দেখাচ্ছি, যদি সমস্যা থাকে বলবা। আমি বাড়ি কাজগুলো দেখাচ্ছি আগে, এর মাঝখানে তোমরা চিন্তা করো কোনো সমস্যা আছে কিনা। তো জীব প্রযুক্তি কি? জ্ঞানমূলক প্রশ্ন। বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তক কে? বলো তো, বলতে পারবা নামটা? বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তন কে করেছেন? মিস গ্রেগর জোহান মেন্ডেল। নো। কার্ল এরিকি। গুড, গুড, কার্ল এরিকি। আচ্ছা, এরপরে টিস্যু কালচার কি? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে এক্সপ্ল্যান কি? মাতৃ উদ্ভিদ কি? ক্যালাস কি? 3টা প্রশ্ন একসাথে লিখেছি জায়গা বাঁচানোর জন্য আসলে। তো এইগুলো হলো জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে 5 নম্বর আছে টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ ব্যাখ্যা করো। এটা একটা প্রয়োগমূলক প্রশ্ন, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তো ধাপসমূহকে ছোট ছোট করে লিখে আমাদেরকে চিত্রটা উপস্থাপন করতে হবে। এই ছিল আজকের মতো। তো আমাদের সময় একদম শেষ। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিবা। আশা করি যে কোনো একজন স্ক্রিনশট নাও এবং গ্রুপে দিয়ে দিবা, কেমন? তো কোনো সমস্যা থাকলে একটু গ্রুপে জানাইও, যেহেতু সময় শেষ। হ্যাঁ, তো আমরা স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। যদি কেউ উপস্থিতি না দাও, দিয়ে দাও, কয়েক সেকেন্ড আছে, উপস্থিতি না দিয়ে থাকলে দিয়ে দাও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। তোমরা হোমওয়ার্ক গুলো করে আমাদের গ্রুপে দিয়ে দিও, কেমন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।